সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা নবম ও দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকে আমাদের উপপাদ্য হচ্ছে উপপাদ্য 26। তো আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো করতেছিলাম। এসএসসি পরীক্ষায় কিন্তু বৃত্ত সংক্রান্ত উপপাদ্য থেকে একটা প্রবলেম হয়। এটা অনেক সময় উপপাদ্য হয়, অনেক সময় সম্পাদ্য হয়, অনেক সময় উপপাদ্য সম্পাদ্য দুটোটা মিশ্রিত হয়ে হয়, অর্থাৎ এটা টাচ করবেই। সুতরাং চ্যাপ্টারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা যদি নিজের ম্যাথ নলেজটা ডেভেলপ করতে চাই তাহলেও কিন্তু এটা জানা আমাদের জরুরি, এই জন্য আমরা জানতে চেষ্টা করি। আর জ্যামিতিগুলো খুব আগ্রহের সাথে দেখলে খুব একটা কঠিন না, অনেক সহজ এটা। তো কথা না বাড়িয়ে আলোচনার ভিতরে চলে যাই। কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ সম্পূরক হলে, তো আমরা প্রথমেই এই সম্পূরক ব্যাপারটা একটু করে বুঝে নিই। এবি একটি রেখাংশ, এবি রেখাংশের সাথে মনে করি ওই রেখাংশ মিলিত হয়েছে। তাহলে এই যে দুইটা কোণ, এই দুইটা কোণ যদি যোগ করলে কি হয়? 180 ডিগ্রি হয়। তখন কোণ দুটোটাকে পরস্পরের সম্পূরক বলে। এটা এরকম হতে হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ দুইটা কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয় তখন একটাকে আরেকটার সম্পূরক কোণ বলে। পাশাপাশি অবস্থান করতে হবে এমন না। যদি এমন হয় যে একটা চতুর্ভুজ আছে, এই কোণ দুটোটা যোগ করলে কত? 180 ডিগ্রি, তখন এই দুইটা কোণকে পরস্পরের সম্পূরক কোণ বলা হবে। অর্থাৎ সম্পূরক কোণ মানে হলো যে কোনো দুইটা কোণ যেখানে থাকবে থাকুক, কিন্তু তাদের যোগফল যদি 180 হয় তখন কোণ দুটোটাকে পরস্পরের কি কোণ বলে? সম্পূরক কোণ বলে। সম্পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হওয়া। এখন কি বলছে? কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে মানে কি? মানে হচ্ছে এরকম, একটা চতুর্ভুজ আছে মনে করি ABCD, সেটার বিপরীত কোণগুলো সম্পূরক। মানে এই কোণের সাথে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ। BAD কোণের বিপরীত কোণ হচ্ছে BCD কোণ। এই দুটোটা কোণ যোগ করলে যদি দুই সমকোণ হয়, অথবা ABCর সাথে যদি তুমি ADC কি করো? যোগ করো, তখনও যদি কয় সমকোণ হয়? দুই সমকোণ হয়, তখনই আমরা বলবো যে চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক। অর্থাৎ কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক মানে কি? উল্টা দুইটা কোণ যোগ করলে দুই সমকোণ অথবা 180 ডিগ্রি হওয়া। তো কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত কোণগুলো যদি সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত কোণ দুটোটা যদি যোগ করলে 180 ডিগ্রি হয়, তখন তার 4টা শীর্ষবিন্দু, একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু থাকে, 4টা শীর্ষবিন্দু সমবৃত্ত। সমবৃত্ত শব্দটার ব্যাখ্যা আমরা শুনি। সমমানি একই, বৃত্ত মানি বৃত্ত। একই বৃত্ত, 4টা বিন্দু সমবৃত্ত মানে 4টা বিন্দু একই বৃত্তের পরিধি দিয়ে যায়, 4টা বিন্দু একই বৃত্তের উপর অবস্থিত হবে। অর্থাৎ কোনো চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এদের শীর্ষবিন্দুগুলো অবশ্যই সমবৃত্ত হবে। সমবৃত্ত হবে মানে 4টা শীর্ষবিন্দু একই বৃত্ত দিয়ে যাবে, অর্থাৎ 4টা বিন্দু একই বৃত্তের পরিধি দিয়ে যাবে। এটাকেই বলছে সমবৃত্ত। সমবৃত্ত সমরেখ। সমরেখ মানে বিন্দুগুলো একই রেখায় থাকা, তখন বলি সমরেখ। সমবৃত্ত বিন্দুগুলো একই বৃত্তের উপর অবস্থিত থাকা। একই বৃত্তের উপর অবস্থিত থাকা মানে একই বৃত্তের পরিধি দিয়ে যাওয়া, তখন আমরা তাকে সমবৃত্ত বলবো। ঠিক অনুরূপভাবে সমরেখ, একই রেখায় অবস্থিত বিন্দুগুলোকে বলা হয় সমরেখ। অর্থাৎ যে বিন্দুগুলো একই বৃত্তের উপর অবস্থিত, তখন এই বিন্দুগুলোকে সমরেখ বলবো। আর যে বিন্দুগুলো একই বৃত্তের পরিধি দিয়ে যায় সেই বিন্দুগুলোকেও সমবৃত্ত বলবো। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত কোণ দুইটা যোগ করলে যদি দুই সমকোণ হয়, তাহলে ওই চতুর্ভুজটা অবশ্যই সমবৃত্ত। অর্থাৎ ওই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু একটা বৃত্তের পরিধি দিয়ে যাবে। এটাই আমরা কি করব? প্রমাণ করব। এটার প্রমাণ কিন্তু সিস্টেমেটিক ওয়েতে যাবে না, এটার প্রমাণে কিন্তু তোমাকে মাথা কাটাতে হবে। এটা লজিক্যাল জিওমেট্রি। সুতরাং এটাতে তুমি যদি এক্সট্রা একটু কি না দাও, মানে মনোযোগ না দাও, তাহলে এটা ঠিক বুঝে উঠতে পারবে না। এটা তেমনই। এখন আমরা এটা আঁকবো কীভাবে? এটা আঁকাতে কিন্তু সমস্যা আছে। আঁকাতে সমস্যা আছে মানে আমি প্রথমেই একটা বৃত্ত এঁকে ফেলি।
যেহেতু সমবৃত্ত প্রমাণ করতে হবে, এটা আমি তোমাকে আঁকার কৌশলটা বলতেছি। আমি একটা বৃত্ত এঁকে ফেলি, একটা বৃত্ত আমি এঁকে ফেলি, আমি একটা বৃত্ত এঁকে ফেলি। এটার কেন্দ্রের নাম লাগবে না, না দিই। তো এখানে আমরা কি দিই? এ বি সি এবং চতুর্ভুজের আর একটা বিন্দু দিই বাইরে, বৃত্তের বাইরে ডি। এটাই চতুর্ভুজ। কিন্তু আমরা একটু মনোযোগী হব, এটাই চতুর্ভুজ। বৃত্ত এঁকেছি কিন্তু চতুর্ভুজের তিনটা বিন্দুকে বৃত্তের উপর দিবে আর একটাকে বাইরে দিবে। আমরা তো সমবৃত্ত প্রমাণ করব, বিন্দু চারোটা সমবৃত্ত, এটা প্রমাণ করব, ঠিক আছে। কিন্তু ছবি আঁকার সময় আমি প্রথমে একটা কৌশল ছবি আঁকার, কিন্তু না হলে সমস্যায় পড়বে তুমি। প্রথমে একটা বৃত্ত এঁকে ফেলবে, সে বৃত্তের উপর তিনটা বিন্দু দিবে আর একটা বিন্দুকে বৃত্তের বাইরে দিবে। এখন তোমার কাজ হবে কি, এই বাইরের বিন্দুটা যে বৃত্তের পরিধি দিয়ে যায় সেটা প্রমাণ করে দেওয়া। আমরা একটু বুঝতে চেষ্টা করি। এটা কিন্তু ছবিটাতেও বোঝার অনেক কিছু আছে, বুঝতে হবে এটা। আমরা কি বলছি যে চারোটা বিন্দু সমবৃত্ত হতে হবে। তো আমরা কি করব? একটা বৃত্ত এঁকে তিনটা বৃত্ত কিসে দিব? বৃত্তের পরিধির উপর দিব, আর একটা বৃত্তকে বৃত্তের বাইরে দিব। ওই বিন্দুটা যে বৃত্তের পরিধি দিয়ে যায় সেটাই আমরা প্রমাণ করব। তো আমরা কি বলছি? মনে করি ABCD চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ। মনে করি কি, এই ABC আর ADC যোগ করলে হবে কয় সমকোণ? 2 সমকোণ। সম্পূরক মানে 2 সমকোণ হওয়া। ABC চতুর্ভুজের অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC সমান 2 সমকোণ। এটা কেন 2 সমকোণ? সরাসরি তো নাই, কিন্তু আমাকে বলছে বিপরীত কোণ দ্বয় সম্পূরক, তার মানে কোণ দুটোটা যোগ করলে 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। তো প্রমাণ করি যে, আমরা কি প্রমাণ করব? যে A B C ও D বিন্দু চারটি সমবৃত্ত, আমরা একটু মনোযোগী হব এই উপপাদ্যে। এখন আমরা এটা প্রমাণে চলে যাব সরাসরি, এখানে অঙ্কন নাই, প্রমাণ। তিনটা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত না হয়, তাহলে ওই তিনটা বিন্দু দিয়ে অবশ্যই একটা বৃত্ত আঁকা যাবে। তিনটি বিন্দু, এটা খুব মৌলিক একটা কথা, তিনটা বিন্দু যদি সমরেখ না হয়, সমরেখ কি কতক্ষণ আগে বলেছিলাম, একই রেখায় অবস্থিত না হয়, তিনটা বিন্দু যদি একই রেখায় না হয়, ওই তিনটা বিন্দু দিয়ে অবশ্যই একটা বৃত্ত আঁকা যাবে। আমরা এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্যে আমরা যদি এই বিন্দু তিনটা যোগ করি, এই তিনটা বিন্দু যোগ করার পর যদি আমরা কি করি, এইটার কি আঁকি, লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, এটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, তখন একটা বিন্দুতে ছেদ করবে, এটাকে কেন্দ্র করে বৃত্ত আঁকলে সেটা হবে ত্রিভুজটার পরিবৃত্ত। আমরা আঁকবো এই জ্ঞানের সম্পাদ্যে। তাহলে কি শিখলাম? তিনটা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত না হয়, সেই তিনটা বিন্দু দিয়ে কি একটা বৃত্ত অবশ্যই আঁকা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটার প্রমাণে কিন্তু তোমাকে একটু আলাদা মনোযোগ দিতে হবে। আলাদা মনোযোগ না দিলে এই ব্যাপারটা তুমি বুঝবে না। এটা হচ্ছে ম্যাথের লজিক অংশ। ম্যাথের কিন্তু দুইটা অংশ থাকে, একটা লজিক, একটা অ্যাপ্লাইড। এটা অ্যাপ্লাইড না, এটা লজিক। লজিক বুঝতে পারলেই তুমি ম্যাথ অনেক বেশি বুঝতে পারবে, এবং লজিকটা বুঝতে হলে একটু গভীর মনোযোগ দিতে হয়। আচ্ছা, ABCD চতুর্ভুজ না? তো ABCD যদি চতুর্ভুজ হয়, তাহলে ABC বিন্দু তিনটি কি কখনো একই রেখায় অবস্থিত হবে? কখনো না, বিন্দুগুলো অবশ্যই ভিন্ন রেখায়। চতুর্ভুজ হওয়ার জন্য তো বিন্দু চারটা, এই যে ABCD চারটা সাইজ জায়গায় হতে হবে। দুইটা বিন্দু সমরেখ হতে পারে একটা চতুর্ভুজের দুইটা বিন্দু সমরেখ হতে পারে, যেমন AB বিন্দু সমরেখ, কিন্তু ABC কখনো সমরেখ হবে না। BC সমরেখ হতে পারে, কিন্তু BCD সমরেখ না। CD সমরেখ হতে পারে, কিন্তু CDA সমরেখ না। সুতরাং কোনো চতুর্ভুজের পরপর তিনটা বিন্দু কখনোই কি হবে না? সমরেখ হবে না। সমরেখ মানে একই রেখায় অবস্থিত। তাহলে যেহেতু ABCD চতুর্ভুজ, সুতরাং ABC এই বিন্দু তিনটা কখনোই কি হবে না? সমরেখ না। তো আমরা সেটাই লিখতেছি, যেহেতু ABC
বিন্দু তিনটি সমরেখ নয়। তো তিনটা বিন্দু সমরেখ না হলে কি হবে? ওই যে কতক্ষণ আগে বললাম, তিনটা বিন্দু দিয়ে অবশ্যই একটা কি আঁকা যাবে? বৃত্ত আঁকা যাবে। তিনটা বিন্দু যদি সমরেখ না হয় সেটা দিয়ে কি আঁকা যাবে? একটা বৃত্ত আঁকা যাবে। একটা বৃত্ত কীভাবে আঁকা যাবে? আমরা দুটোটা যদি আমরা খুব মনোযোগী হব। তিনটা বিন্দু যদি একই রেখায় অবস্থিত না হয়, মনে করো এ বি সি তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত না, এটা দিয়ে বৃত্ত আঁকা যাবে। তিনটা যোগ করে ফেললে একটা কি হয়? ত্রিভুজ হয়। এই ত্রিভুজের যদি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, এই ত্রিভুজের যদি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, এরাও একটা বিন্দুতে ছেদ করবে। ওইটাকে কেন্দ্র করে এ বি সিকে ব্যাসার্ধ ধরে বৃত্ত আঁকলে এটা পরিবৃত্ত হবে। সুতরাং তিনটা বিন্দু দিয়ে শুধু একটা বৃত্ত আঁকা যাবে, এর বেশি না। তো আমরা এখানে একটা শব্দ লিখব, এটার ব্যাখ্যা করছি। সেহেতু বিন্দু তিনটি দিয়ে একটি এবং কেবল একটি বৃত্ত আঁকা যায়। একটি বৃত্ত আঁকা যায়। এখানে আমরা একটা নতুন শব্দ ইউজ করেছি, একটি এবং কেবল একটি। একটি লিখলে তো হতো, কেবল একটি লিখছি কেন? না, ম্যাথে যখন কোনো কিছু অবশ্যই অর্থে ব্যবহৃত হয় তখন একটি এবং কেবল একটি ব্যবহৃত হয়। ইফ অ্যান্ড অনলি ইফ। আমরা বাংলা ভাষায় দেখি না, রহিম বাড়িতে যাবে, তো রহিম বাড়িতে যেতেও পারে, নাও যেতে পারে। রহিম অবশ্যই বাড়িতে যাবে, অবশ্যই শব্দটা যখন ইউজ করব তখন একবার ধরা বাঁধা কথা, সে যাবেই। তো ম্যাথেও ইউনিভার্সাল ট্রুথ যখন হয় এবং ওইটার বিকল্প যদি কিছু না হয়, ওইটা হবেই, তখন ইফ অনলি ইফ ব্যবহৃত হয়। একটি এবং কেবল একটি, অর্থাৎ একটির পরে কেবল একটি লাগানো হয়েছে, এটার বিকল্প নাই। অর্থাৎ তিনটা বিন্দু থাকলে সেটা দিয়ে শুধুমাত্র একটা বৃত্ত আঁকা যাবে। তো এখন এবিসিডি চতুর্ভুজের এবিসি যেহেতু সমবৃত্ত নয়, সুতরাং এই তিনটা বিন্দু দিয়ে অবশ্যই একটা বৃত্ত আঁকতে হবে, আঁকা যাবে। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে ফেলেছি, তাহলে প্রমাণিতই তো হয়েছে এবিসি বিন্দু তিনটি সমবৃত্ত। কিন্তু আমাকে প্রমাণ করতে হবে ডিটাও সমবৃত্ত। শুধু এবিসি সমবৃত্ত বললে তো হবে না, ডিও সমবৃত্ত হতে হবে। কিন্তু আমি এখন কি প্রমাণ করে ফেলেছি? এবিসি সমবৃত্ত প্রমাণ করে ফেলেছি। তাহলে আমার কাজ হবে ডিটা যে সমবৃত্ত সেটা প্রমাণ করা। কিন্তু আমরা ডিটা কোথায় দিয়ে দিলাম? বৃত্তের বাইরে দিয়ে দিলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে ডিটা বৃত্তের বাইরে না, বৃত্তের পরিধির উপর অবশ্যই অবস্থিত হবে। আমরা আবার বুঝতে চেষ্টা করি। এবিসিডি যেহেতু চতুর্ভুজের চারটা বিন্দু, সুতরাং এবিসি বিন্দু দিয়ে অবশ্যই একটা বৃত্ত আঁকা যাবে। সুতরাং এবিসি বিন্দু দিয়ে একটা বৃত্ত এঁকে ফেলেছি, তাহলে প্রমাণিতই হয়েছে এবিসি বিন্দু তিনটি সমবৃত্ত। কিন্তু আমাকে প্রমাণ করতে হবে ডি বিন্দুটাও সমবৃত্ত। শুধু এবিসি প্রমাণ করলে তো হবে না, তাহলে আমার কাজ কি বাকি থেকে যায়? ডি বিন্দুও সমবৃত্ত। তো আমরা ডি বিন্দুকে বৃত্তের বাইরে ধরে নিই। এরপর আমাদের কাজ হবে যে ডিটা বাইরে না, এটা বৃত্তের পরিধির উপর অবশ্যই কি অবস্থিত হবে। সেটা যদি প্রমাণ করতে পারি তাহলে কাজ হয়ে গেল। এখন আমরা করি কি? মনে করি বৃত্তটা এডি সরলরেখাকে ই বিন্দুতে কি করে? ছেদ করে। ধরি এডির একাংশটি, এটা সরলরেখা বলবে না, ডিয়ার স্টুডেন্টগুলো রেখাংশ বলবে। এডির একাংশটি ধরি বৃত্তটি এডির একাংশটিকে ই বিন্দুতে ছেদ করে। তো ডিয়ার স্টুডেন্টগুলো যোগ করব আমরা ইর সাথে সি। আমরা ইর সাথে সি কি করে দিব? যোগ করে দিব। আমরা ইসি যোগ করি, এখন খুব ভালো করে দেখতে হবে। তো এই কিন্তু বৃত্তের পরিধির উপর অবস্থিত। আমরা কি বলেছি? বৃত্তটা এডির একাংশ কি ই বিন্দুতে ছেদ করেছে। খুব মনোযোগী হতে হবে, কিন্তু এখানে প্রত্যেকটি ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। এই বৃত্তটি এডি সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করেছে, তার মানে ইটা বৃত্তের কোথায় অবস্থিত? পরিধিতে অবস্থিত। তার মানে এ বি সি ই, এই বিন্দু সাইডটা বৃত্তের কোথায় অবস্থিত? পরিধিতে অবস্থিত, অর্থাৎ বৃত্তের উপর অবস্থিত। তাহলে এ বি সি ই একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে উপপাদ্য 23 অনুসারে কি বলা যায়? কোনো চতুর্ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয়, তাদের দুই বিপরীত কোণ যোগ করলে কয় সমকোণ? 2 সমকোণ।
আবার বুঝতে চেষ্টা করি। আমরা যারা উপপাদ্য 23টা দেখেছি, না দেখে থাকলে ওই পর্বটা দেখে ফেলব। উপপাদ্য 23-এ কী বলেছি, যে কোনো চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যদি একটা বৃত্তের পরিধির উপর দিয়ে যায়, কোনো চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যদি বৃত্তের পরিধি দিয়ে যায়, তখন তাকে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলে। এবং বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের অন্যতম বৈশিষ্ট্য হলো এদের বিপরীত কোণ দুটোটা যোগ করলে অবশ্যই 2 সমকোণ হবে। তাহলে এখন কি, এ বি সি ই বিন্দু চারোটা কি একই বৃত্তের পরিধি দিয়ে যায়। তাহলে এ বি সি ই একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আমরা লিখি যে আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, বিপরীত কোণদ্বয়ের, এটা আমরা উপপাদ্য 23-এ প্রমাণ করেছি, সমষ্টি 2 সমকোণ। অর্থাৎ একটা চতুর্ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয়, তাদের 2টা বিপরীত কোণ যোগ করলে 2 সমকোণ। তো এ বি সি ই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। কেন বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ ডিয়ার স্টুডেন্টগুলো? কারণ এদের শীর্ষবিন্দুগুলো, এ বি সি এর শীর্ষবিন্দুগুলো কোথায় গিয়েছে? বৃত্তের পরিধি দিয়ে গিয়েছে। তাহলে এদের বিপরীত কোণ দুটোটা যোগ করলে এ বি সির সাথে যদি আমি এইটা যোগ করি এ ই সি, কত হবে? 2 সমকোণ হবে। কিন্তু আমাদের কি এটা দেওয়া আছে, এটা ইউজ করতে হবে। দেওয়া আছে কি? দেওয়া আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই তথ্যটা ইউজ করতে হবে। এ বি সি প্লাস এডিসি সমান কয় সমকোণ? 2 সমকোণ। এবার দেওয়া আছে যে, এবং প্রমাণ করলাম যে দুটা তথ্য একটু আমরা পর্যবেক্ষণ করি। তো এই দুটা কোণ যোগ করলেও 2 সমকোণ, এই দুটা কোণ যোগ করলেও 2 সমকোণ। তাহলে কি হচ্ছে? এইটা যোগ এটা সমান এইটা যোগ এটা হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? এ বি সি প্লাস এ ই সি ইকুয়াল টু এ বি সি প্লাস এডিসি। তো আমরা কি দেখতে পাচ্ছি? এ বি সি বামেও আছে ডানেও আছে। এটাকে যদি ডানে নিয়ে যাই অথবা এটাকে যদি বামে নিয়ে আসি, তাহলে কাটাকাটি যায় না? তাহলে কি হয়? অ্যাঙ্গেল এইসি সমান অ্যাঙ্গেল এডিসি। অর্থাৎ আমরা প্রমাণ করলাম এডিসি সমান এইসি। এখন আমরা একটু দেখি তো আসলেই এডিসি আর এইসি সমান কিনা। এখন এটা প্রমাণ করতে হলে তোমাকে একটা তথ্য খুব মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, এটা মনে করি একটা ত্রিভুজ। একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে যে কোনো এক সাইডে বাইরাইলে বাইরে যে কোণটা তৈরি হয় সেটাকে বলা হয় বহিস্থ কোণ। ত্রিভুজের বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণটা সবসময় বড় হবে কার থেকে? এর অন্তস্থ বিপরীত যে 2টা কোণ থাকবে প্রত্যেকটা থেকে। অর্থাৎ বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ থেকে বড় হবে, বিপরীত যে কোনো দিকে। অর্থাৎ এটার সাথে ভিতরে লাগানো যেটা থাকবে অন্তস্থ বিপরীত কোণ দুটোটার যে কোনোটা থেকে বড় হবে। এই বহিস্থ কোণটা ভিতরের সাথে যেটা আছে এটা ছাড়া বাকি যে 2টা আছে এই দুটোটা থেকে বড় হবে। অর্থাৎ এসি বিএসি থেকেও বড় হবে, আবার ডিয়ার স্টুডেন্টগুলো এসি এবিসি থেকেও বড় হবে। অর্থাৎ একটা ত্রিভুজের বহিস্থ কোণ এহার অন্তস্থ বিপরীত প্রত্যেকটা কোণ থেকেই সমান বড়। এই জন্যই তো অন্তস্থ কোণ বিপরীত কোণ দুটোটার সমষ্টির সমান। তো এইটা যদি এই দুটোটার সমষ্টির সমান হয় তাহলে এইটা এটার থেকেও বড় হবে, এটা এটার থেকেও বড় হবে। এই জন্য আমরা বলি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা কি দেখতেছি? ডিইসি একটা ত্রিভুজ। এটা খুব মনোযোগী হতে হবে, যেহেতু তাহলে খুব ভালো করে শুনি। যেহেতু ডিইসি ত্রিভুজের ডি বাহুটা এ পর্যন্ত বেড়েছে, তাহলে এটা ডিইসি ত্রিভুজের বহিস্থ কোণ, আর এটা হচ্ছে তার কি? অন্তস্থ বিপরীত কোণ। তাহলে এই দুটোটা কোণ কীভাবে সম্ভব হবে? সমান হবে। অথচ আমরা সেটাই সমান বললাম। আমরা কি বললাম? এইসি কোণ সমান এডিসি কোণ। তাহলে এই যে এখানে পড়লাম তথ্যটা মতো, এটা হতে পারে? পারে না। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান কখনোই হতে পারে না। এটা এটার থেকেও বড়, এটা এটার থেকেও বড়। তাহলে ডিইসি ত্রিভুজের
ডিটা এ পর্যন্ত বর্ধিত হয়েছে, তাহলে বর্ধিত এইসি এটার থেকেও বড় হবে, এটার থেকেও বড় হবে। সুতরাং এই দুটোটা কখনোই সমান হতে পারে না। সেই জন্য আমরা লিখে দিচ্ছি যা অসম্ভব, এটা কখনোই সম্ভব না। কেননা বলে দিব, কেননা ত্রিভুজ ডিইসি এর বহিস্থকে এইসি গ্রেটার দেন অন্তস্থ বিপরীত। ডিয়ার স্টুডেন্ট, অন্তস্থ বিপরীত কে? এডিসি। তাহলে এইসি এডিসি সমান না। কেন সমান না? এই যে, তাহলে সমান যদি না হয়, এইটার সমান না হয়, কিন্তু আমি দেখলাম যে খুব মনোযোগী হতে হবে, এইটার সমান যদি না হয়, অর্থাৎ এইটা যদি এইটার চেয়ে বড় হয়, তাহলে এই ডি বিন্দু কখনোই এখানে হতে পারে না। ডি বিন্দু তো অবশ্যই কোথায় হয়ে মিলে যাবে? এই বিন্দুতে মিলিত হয়ে যাবে। অর্থাৎ আমরা বলবো এগেইন, যেহেতু এই কোণটার থেকে বড়, কিন্তু আমি দেখতেছি যে এইটা সমান এইটা, তার মানে কি এখানে যে এঁকেছি সেটাই রং। তার মানে কি এই যে এ বি সি ডি বিন্দুর ডিটা কোথায় অবস্থিত হতে পারে না? বৃত্তের বাইরে অবস্থিত হতে পারে না। এটা অবশ্যই এখানে কি হবে? অবস্থিত হবে। অর্থাৎ আমরা সেটাই লিখব। সুতরাং ডি ও ই ভিন্ন বিন্দু হতে পারে না, ভিন্ন বিন্দু হতে পারে না। তো ডি আর ই বিন্দু হতে না হলে কি হবে? তাহলে ডি অবশ্যই এই বিন্দুতে সমাপাতিত হবে, এই বিন্দুতে সমাপাতিত হবে। অর্থাৎ সমাপাতিত হবে মানে তার উপর পড়বে। তাহলে ডি যদি ইর উপর পড়ে, তাহলে এবিসিডি বিন্দু অবশ্যই কি? সমবৃত্ত। সুতরাং কারণ এবিসি আগেই তো প্রমাণ করেছি বৃত্তের পরিধির উপর অবস্থিত, এখন প্রমাণ করতেছি যে ডিটাও কোথায় অবস্থিত? বৃত্তের পরিধির উপর অবস্থিত। সুতরাং এবিসিডি বিন্দু চারটি সমবৃত্ত, প্রমাণিত। ডিয়ার স্টুডেন্টরা, আবারও বলছি, এই উপপাদ্যটা কিন্তু লজিক্যাল উপপাদ্য। এইটার ভিতরে যদি তুমি যেতে না পারো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। এটা লজিক্যালি, অর্থাৎ এটা অ্যাপ্লাইড না আছে এই লাইনের পর এই লাইন, এই লাইনের পর এই লাইন। দেখছো এই লাইনের পর কতগুলো কথা আছে এখানে, এবং এই কথার পর এখানে কতগুলো কথা আছে। এই কথাগুলো এবং এখানে যে কথাগুলো বলছি, দরকার হলে এটা টেনে আরও কয়েকবার দেখবে। আরও কয়েকবার দেখলে এই উপপাদ্যটা ক্লিয়ার হয়ে যাবে। এবং উপপাদ্যটা আসলেই সহজ। এটা 2020 সালে চট্টগ্রাম বোর্ডে এসেছে এই উপপাদ্যটা। সুতরাং এটা আমরা শিখে রাখবো। তো সবাই যে এত ধৈর্য ধরে ক্লাসটা দেখেছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আগামী পর্বগুলোও আমাদের দেখবে সেই রকম প্রত্যাশা করছি। এবং যারা তোমাদের আশেপাশে আছে তাদেরকেও তোমরা বলবে এটা দেখার জন্য, তাদেরও উপকার হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় ইতি টানছি। আল্লাহ হাফেজ।